দুবোনের কাড়াকাড়ি লেগেছে ভাইয়ের হারটা নিয়ে। ওদের আনন্দ দেখে কে? ইরফান বোনদের পাগলামি দেখে সামান্য হাসল। গাড়ি থেকে ততক্ষণে দাঁড়ানো ব্যাগেজ নামিয়ে আনে। বাড়ির মহিলারা একছুটে এসে পোর্চের ধারে দাঁড়িয়েছে। খাবার টেবিল থেকে পুরুষে 4 জন উঠল না। ঋতু ছেলেকে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো রকম অভিব্যক্তিহীন হয়ে। এগিয়ে যায় আলো আর পরি। কেমন চেহারা, কি হাল হয়েছে। শ্যামলা থেকে আরও কৃষ্ণবর্ণ হয়েছে ছেলেটা। স্বাস্থ্যর অবনতি হয়েছে, ফলে লম্বা লাগছে আরও কিছুটা। মা চাচিদের সালাম দিয়ে মাকে চুমু দিয়ে ইরফান সদর দরজার দিকে পা বাড়ায়। পেছন থেকে ইলহাম বলে, বোন জামাইরা আছে ভিতরে, খাচ্ছে, সালাম দেওয়ার দরকার নেই, কথা বলে ওপরে যেও। ইরফান ভিতরে ঢুকতেই সরাসরি চোখে বলল ডাইনিংয়ে। শামিন, ইহান, মহিন খাওয়া রেখে উঠতে পারছিল না। শুধু ইরফানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো সামান্য। প্রীতম এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরফানের দিকে থতমত মুখে। ইরফান ওর দিকে এক পলক তাকিয়ে বাকিদের বলো ফ্রেশ হয়ে আসছি। সহজ স্বাভাবিক আচরণ, কোনো জড়তা নেই, কিচ্ছু নেই। মহিন শুধু বলে উঠল, তাড়াহুড়া করে প্রয়োজন নেই, আমরা আছি। ইরফান চওড়া হেসে সিঁড়িতে পা রাখল। প্রীতম তখন চুপচাপ বসে আছে। স্বামীনকে খেয়াল করলো, নর্মস্বরে বলল, খাও বাবা। এই ঘরটাতে টানা 2.5 মাস পর ঢুকলো ইরফান। সব কিছু গোছালো, যেন ইরফান এখানে ছিল। চারিদিকে চোখ বুলে বিছানায় গিয়ে চুপচাপ বসতে ইনসা এবং ইয়ানা হুড়মুড় করে ঢুকলো ওর পিছন পিছন। ভাইয়া ব্যাগ থেকে টয়লেটিস বের করে ইনসা বলল, তাড়াতাড়ি কর, খেয়ে রেস্ট নিবি না হয়। স্বল্প সময় ইরফান হাত মুখ ধুয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নিচতলায় যায়। কেউ বুঝতে না দিলেও সবার কৌতূহল দৃষ্টি বারবার ইরফানকে ঘুরে দেখছে। মির্জাবাড়ির রকচাটা উগ্র উন্মাদ ছেলেটা আচরণ স্বাভাবিক। আলো চেয়ার টানার আগে ইরফান গিয়ে বড় মায়ের হাত ধরে বলল, আমি করছি বড় মা। এই চেয়ারটা টেনে ইরফান বসল। অনাকাঙ্ক্ষিতভাবে সেটা প্রীতমের মুখোমুখি। ইরফান বসতে গিয়ে আবার দেখল ওকে। দ্রুত চোখ সরিয়ে পাশের চেয়ারে বসা মইনকে বলল, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কই দেখি, প্লেট নাও, খাওয়া শুরু করো, পরে আড্ডা দেব, বলে মইন নিজে ইরফানের প্লেটে পোলাও তুলে দেয়। ইলহাম, মির্জা, ইসমাম মির্জা ফ্রেশ হয়ে এসে দুটো চেয়ার দখল করে বসে পড়ল। খেতে খেতে বাড়ির পুরুষ লোকগুলোর মধ্যে খুব স্বাভাবিক আলোচনা হয়। অনেকটা মইন আগ্রহে ইরফানের সাথে স্বাভাবিক আলাপ। বিয়ের পর থেকে ওভাবে আত্মীয় হিসেবে মইনের সাথে আলাপ হয়নি। তাই মইন ভেবেছিল রিহাব থেকে ফিরে ছেলেটা জড়তা কিংবা গ্লানি থাকতে পারে তার সাথে, তাই নিজের থেকেই সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা। খেতে খেতে বাড়ির 2 জামাইকে ঋতু ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করে। মিশুক স্বভাবে, গম্ভীরতা কম এমন পুরুষ বউকে শান্তি দেয়, বউয়ের দরদ বোঝে। ইরফানের সাথে মইন আলাপচারিতা খুব ভালো লাগছে বড়দের। এদের আলাপের মাঝে মইন পুরনো কাসন্তি ঘাটেনি দেখে আরেকটু ভালো লাগছে। মনে হচ্ছে ইরফান এতদিনই এখানে ছিল, এখানেই। দুপুরে খাওয়া শেষে শামিন উঠে 2 জামাইকে উদ্দেশ্য করে বললে যে আজ কোথাও যাওয়া চলবে না। মইন দ্বিমত দেখাতে পারেনি, তবে প্রীতম উসখুস করছিল। ঠিক তখন ইসমাম জামাইকে বলল, একটা রাত থাকো, এই বাড়ি সবার ভালো লাগবে। কথাটিতে ছিল নর্মতা, ছিল না কর্কশ ভাব। প্রীতম কিছু মুহূর্ত যেন অবাক হয়ে তাকিয়ে থাকে শ্বশুরের মুখের দিকে। তারপর ভদ্র ছেলের মতো নিচু গলায় বলে, জি বাবা। খাওয়া শেষে ইরফান গোসল সেরে নেবে বলে ঘরে যায়। ওর প্রস্থান আলো, পরি আর ঋতুর মাঝে ফিসফিসে কথা শুরু হয়। তবে ইনু আর ইনসা চলে যায় ভাইয়ের ঘরে। সব কিছু গুছিয়ে ইনসা ট্রিমার আর শেভিং স্প্রে বের করে ইরফানের হাতে দিয়ে বলে, ওখানে নাকি ডিসিপ্লিন থাকতে হয়, তোর গালে কাটার মতো এসব কি উদ্ভট লাগছে তোকে? হ্যাঁ, আর হ্যান্ডসাম লাগছে শুধুমাত্র এসপিকে, তৎক্ষণাৎ জবাব দেয় ইরফান। ভাইয়ের মস্কারা গায়ে না মাখিয়ে ইনসা বলল, যা এই খোঁচা খোঁচা দাড়ি সাজবি। ভাইয়ের ব্যাগ হাতাহাতি
করছে ইনায়া। দাদানের দিকে তাকিয়ে বলে, দাদান কোনটা পড়বে, কোনটা বের করব? দু বোনের মুখের দিকে তাকিয়ে ইরফান বলে, তোরা আমাকে নিয়ে পড়লি কেন? তোদের হাজব্যান্ডের কাছে যা। ওরা গেল না। ইরফান গোসল সেরে বেরিয়ে দেখল ওরা দুজনে দাঁড়িয়ে আছে। ইরফান বলল, কি হলো? তোদের হাজব্যান্ডরা কান্নাকাটি করছে, ওদিকে যা। থাকি না কিছুক্ষণ। ঈশা অস্ফুট বলে। ইরফান ওদের দুজনকে হাত দিয়ে ইশারা করে বলে, বস। দু বোন বসলো। ইরফান ইনুর দিকে তাকিয়ে বলল, পড়াশোনা হয়? মাথা ঝাঁকা ইনু। কিছু মুহূর্তে চুপ করে থেকে বলে, তুমি বদলে গিয়েছ দাদান। সত্যি? ইরফান হেসে ফেলল। খুব হাসলো কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ সত্যি রে। কেন, খুশি হসনি? তুমি বদলাও, তবে আমার আর আপুর সাথে বদলে যাওয়ার দরকার নেই। আমাদের সাথে আগের মতো কথা বলো। ধমকে ধমকে। প্লিজ দাদান। বোনের সরল আবদার রেখে ইরফান আবারও কিছুক্ষণ হাসলো। তারপর বলল, যা, আমি একটু রেস্ট নেব, বের হ। দু বোন বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে ইরফান। আয়না নিজেকে কিছুক্ষণ দেখলো। একটা কালো রঙের ফুল স্লিভ টি শার্ট চাপিয়ে তার পোড়ামাটি রঙের শরীরে। তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরে আরাম করে বসে ধোঁয়া ওড়াতে লাগলো। খানিক বাদে ঈশা আর ইনু আবারও এলো। কাল সকালে দু বোন চলে যাবে, এইটুকু তো সময় পাবে ভাইয়ের সাথে কাটানোর জন্য। এমনিতে পুল সাইডে ইহান, মঈন আর প্রীতম আড্ডা জমিয়েছে। ওদের দু বোনের ওখানে মন টিকছিল না। ওরা আবারও এসে ইরফানের দরজা নক করে। ইরফান সিগারেটটা এক্সট্রেতে রেখে রুম ফ্রেশনার স্প্রে করে দিয়ে দরজা খুলে দেয়। রুম ফ্রেশনারের কাজ হয়নি। নাকুচু ইসি তার উঁচু নাক কুচকে ফেলে চেঁচালো, তুই সিগারেট খেয়েছিস? অমনি শুরু হয়ে গেল, কেন, সিগারেট খেলে কি হবে? কিছু না, তুই যে শুধরাবি না এটা জানতাম। ইরফান ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, ওই সিগারেট খেলে জাত যাবে? কেমন অ্যাপাচাল এগুলো। না খা, তোর সাথে তো এটা যায়। ঈশা ইরফানের জামা কাপড় গুছিয়ে দিতে দিতে বলল। ইরফান শান্ত স্বরে বলে উঠে, বড় দাদান তো খায়, তোর মঈন খায় না? দ্যাটস গ্রেট। যা এবার তাকে কোলে নিয়ে নাচানাচি কর। আমার স্বামী সিগারেট খায় না। শেষ কথাটা মেয়েটির মতো ঢং করে ইরফান বলল। ইনু চোখ দুটো বড় বড় করে বলল, আমার বড় দাদান সিগারেট খায়? ইরফান বাঁকা হাসলো, সামান্য হাসলো ঈশা। ওরা দুজন জানে, কিন্তু ইনু এটা কথাটা জানতো না। বড় দাদান কখনো বুঝতে দেয় না। ইরফান বলল, এটা ভদ্রলোক ইহান তাজর কামাল। তার আরও অসংখ্য গুণ রয়েছে যা আপনারা জানেন না। আপনার শুধু আমার দোষগুলো নজরে পড়ে। ঈশা হেসে ওঠে। বহুদিন পর একটু হাসলো ভাই বোনেদের সাথে। ইনু তখনও বিশ্বাস করতে পারছে না তার বড় দাদান সিগারেট খায়। ইরফানের দিকে তাকিয়ে বিস্ময়তীত কণ্ঠে বলল, বড় দাদান আসলে সিগারেট খায়। তোর পেয়ারের পি ফর প্রীতমের থেকেও বেশি খায়। আয় দেখে যা। ইরফান ঘর থেকে বেরিয়ে ওরা তিনজন ইহানের ঘরে ঢুকলো। ইহানের স্টাডি টেবিলে ড্রয়ারে খুলে ইরফান দেখায় ইয়ানাকে। ইয়ানা ভীষণ অবাক, অথচ সে একটাবারও যেন দেখেনি এসব। বড় দাদান বরাবর চাপা স্বভাবের, এই ব্যাপারটাও কি সুন্দর লুকিয়ে গেল। হঠাৎ ঈশা ইহানের ড্রয়ারের ভিতরে সিক্রেট প্লেসে নজর বুলিয়ে হাত বাড়িয়ে একটা রিভলভার উঠিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, এসব কি দাদান? এ দুটো এখানে কেন রাখে? শখ করে রাখে। চল বেরিয়ে যাই, মার পড়বে আমাদের পিঠে দাদান এসে দেখলি। ইনু তখন হেসে কুটি কুটি হয়ে বলে, আজ একেবারে শৈশব থেকে ঘুরে এলাম, তাই না দাদান? মনে আছে আমি, তুমি, আপু আর সেহু এভাবে বড় দাদানের ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে সব অগোছালো করতাম? হ্যাঁ, বড় মা একদিন আমাদের পেদিয়েছিল তাই। হাসতে হাসতে আবারও ইরফানের রুমে ঢুকলো ওরা। ঈশাও দাবার বোর্ড নিয়ে বসলো। তারা এখন দাবা খেলবে। বাড়ির পরিস্থিতি সরল নির্মল। দোতলায় পশ্চিমে ইরফানের ঘর। ওরা তিনজনে হাসাহাসি করছে। পুল সাইডে ইহান, মঈন এবং প্রীতম বসে আড্ডা দিচ্ছে। শামীমরা তিন ভাই খোশ মেজাজে দোতলার লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। আজ মনটা বড্ড ফুরফুরে তিন ভাইয়ের। যতই
যাই হোক, ছেলে তো তাদের ছেলের কাছে এসেছে, ছেলের মধ্যে ভদ্রতা দেখতে পেয়ে খুশি। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে। এই গরমে নানা পদের পিঠা বানাচ্ছে তাল, আখ আর খেজুরের গুড় দিয়ে। এর মধ্যে নিচতলা থেকে ডাকাডাকি করে আলো শামিনকে বলো, শুনেছেন পান্তুয়াগুলো প্যাক করা হয়েছে, একটু কুরিয়ার অফিসে পাঠান না দুগত। সেহার জন্য সব কিছু প্যাক করে পাঠিয়েছি। মেয়েটিকে ছাড়া ওর মামিরা কখনো পিঠে করে না। মেয়েটা পিঠে ভালোবাসে, তাই বর্তমানে শান্তিনীর একটা স্বয়ংসম্পূর্ণ সুখী পরিবার মনে হচ্ছে, যেখানে কখনো অশান্তির সৃষ্টি হয় না। বাড়ির ছেলে মেয়ের জামাইদের নিয়ে যেন হাসছিল বাড়িটা। আজ অনেকটা দিন পর শামিন, ইলহাম, ইসমাম তিন ভাইয়ের হাঁক ডাক হাসাহাসিতে মুখরিত এই বাড়ি দোতলা। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে রাস্তা মাপল। খাবার টেবিলে আজ হাসাহাসি বন্যা বয়ে গিয়েছে। শুধু নির্লিপ্ত ছিল প্রীতম, ইরফান। মইন কিছুক্ষণ আগে রুমে ঢুকে মিঠিকে নিয়ে শুয়ে আছে। ইদানিং এমন হয়েছে, মিঠি ইনশা থেকে মইনের কোল ঘেঁষা বেশি হয়েছে। যেমন এই বাড়ির প্রত্যেকটা লোককে মইন ফরাজি ওরফে দি গ্রেট চালু লোক এমনভাবে পটিয়েছে যে এমন মইনের বাড়ির ছেলে আর ইনশা এই বাড়ির পুত্রবধূ। রাত বেশি হয়নি যদিও, সারা দিন আড্ডা দিয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। ইনশাও ঘরে ঢুকে তার ড্রেসিং টেবিলে হাতাহাতি করে একটা বোতল নিয়ে দরজার দিকে যাওয়া ধরল। মইন উঠে বসে বলল, কোথায় যাচ্ছ? মাম্মার কাছে একটা ঠান্ডা তেল ম্যাসাজ করে দিবে, মাথা ধরেছে আমার। মইন হাত দিয়ে ইশারা করে ওকে কাছে ডাকলো। ইনশাও এগিয়ে যেতে ওর হাত থেকে বোতলটা নিয়ে বলল, মা সারাদিন খাটাখাটনি করে বিশ্রাম নিয়েছে, এসে আমি লাগিয়ে দিচ্ছি। ইনশা চুপচাপ মেঝেতে বসলো, হাঁটু মুড়ে। মইন বিছানায় বসে ধীরে ধীরে ওর মাথায় ঠান্ডা তেল দিয়ে মাসাজ করে দিতে থাকে। আরামে প্রশান্তিতে ইনশা ঘুম এসে যাচ্ছে। সে দুবার হাই তুলে বলল, ফরাজি, তুমি কি কখনো সেলুনের কাজ করেছো? আরামে আমার ঘুম এসে যাচ্ছে, হাসল মইন। বলল, এটিমখানায় ওস্তাদের মাথায় মাসাজ করতে করতে এক্সপার্ট হয়ে গিয়েছিস। তখন ভাবিনি এটা এখন এভাবে কাজে লাগবে। অথচ তোমার বউ গুড ফর নাথিং অ্যান্ড অ্যাম উইথ দ্যাট। ইনশা একটা লম্বা শ্বাস ফেলে মইনের হাত ধরল, তারপর ওর হাঁটুতে মাথা ঠেকিয়ে ওভাবে বসে রইল চুপচাপ। ইদানিং এভাবে এই লোককে গায়ে মিশে থাকতে ইনশা দারুণ লাগে। ঠিক তখনই ইরফান এসে ওদের দরজায় দাঁড়িয়ে পড়ল। দরজা খোলা ছিল, থমকে দাঁড়িয়ে পড়ে, আবার ঘুরে দাঁড়ায়। ইরফান এখন ওদের বিরক্ত করতে চায় না, কিন্তু মইন ওকে দেখে ফেলে, বলে, আরে এসো ভিতরে। ইনশা উঠে দাঁড়ায়। মইন ইরফানের দিকে তাকিয়ে বলে, কি আশ্চর্য, এসো, কি লাগবে বলো। ঘরে ঢুকলো ইরফান। ইনশার দিকে তাকিয়ে বলে, তোর ব্লুটুথটা দে। মইন দুই ভাই বোনের রেখে ঘর থেকে বেরোয়। রাত তত গভীর নয়। সে গিয়ে দোতলার লিভিং রুমে ইহানের কাছে বসলো রাতে খবরটা দেখতে। মইন বেরিয়ে যেতে ইরফান ইসিকে বলল, তুই এত চালাস? লোকটাকে ও জ্বালাতন পছন্দ করে বলে। ইরফান হেসে বলে, তোর স্বামী কি দিয়ে গড়া? তোদের এসব লুতুপুতু দেখে হাসি পায় আমার, আবার অবাকও লাগে। অবাক কেন লাগে? অবাক হয়ে জানতে চাইল ইনশা। ইরফানোর মাথা জোরে একটা গাঁটটা মেরে বলে, কারণ তুই এত লিভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড ডিজার্ভ করিস না। ব্লুটুথটা দিয়ে একছুটে বেরিয়ে যায় ইরফান। ইনশা মাথা হাত দিয়ে গাঁটটা মারা জায়গাটা ডলতে থাকে। এই বদমাস ছেলে জীবনে শোধরাবে না, জীবনে একটু ভাবদার হবে না, এমন উদ্ভট থেকেই যাবে। ইনু ঘুরতে ঘুরতে ইনশার কাছে এসে বলল, এই আপু, ওকে দেখছো? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বিছানায় বালিশ ঠিক করতে করতে ইনশাও হেসে জবাব দেয়, কাকে? তোর পেয়ারের পিফর প্রীতমকে? না রে, দেখিনি। ইনা কপাল কোঁচকালো আপুর কথা শুনে। বিরক্ত নিয়ে বলল, এমনভাবে মেজো দাদানের মতো লেগ ফুল করছো কেন আপু? হাসতে হাসতে জবাব দেয় ইনশা। ইনু মহা বিরক্ত হয়ে ঘরে থেকে বেরিয়ে যেতে নিলে ইনশা বলো, আচ্ছা শোন, ওকে দেখলে ঘরে পাঠিয়ে দে, বল আপু ডাকছে। ইনু থামলো, বলো, কাকে? তোমার অ্যানফর মইনকে?
পারবো না, নিজেকে ডাকো। হনহনিয়ে চলে যাইয়া না। ইনসে হাসে একা একা। তার সব কয়টা ভাই বোন কি অদ্ভুত। প্রীতম পুল সাইডে রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়েছিল অন্ধকারে। আকাশে মস্ত বড় একটা চাঁদ। সিগারেটের শেষ টানটা দিয়ে রুমের দিকে যাবে বলে ঠিক করেছে। আকস্মাৎ কারো পায়ের শব্দে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে দাঁড়াতেই থমকালো প্রীতম। ইরফান তাকিয়ে আছে এক দৃষ্টি। প্রীতমের মুখটাও থতমত হয়ে গিয়েছে মুহূর্তে। দুজন দুজনার মুখের দিকে দৃষ্টি নামিয়ে তাকায় দুজনের হাতের দিকে। দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট। ইরফান দাঁড়িয়ে আছে ঠায়। প্রীতম নিজের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর চলে যেতে নিয়েও আবার দাঁড়িয়ে পড়ে। ঘুরে দেখে ইরফানকে। ইরফান রেলিং ধরে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট টানছে। প্রীতম একটা বড় শ্বাস ফেলে আবারও চলে যেতে নিলে ইরফান বরফ ঠান্ডা গলায় বলল, কিছু বলবি? প্রীতম আবারও দাঁড়ালো, ঘুরে তাকালো ইরফানের দিকে। পরপর তাচ্ছিল মাখা কণ্ঠে বলে উঠল, ভালো হয়ে গিয়েছিস না রে? ইরফান সিগারেটটা দু ঠোঁটের মাঝখান থেকে সরিয়ে ধোঁয়া উড়িয়ে বাঁকা হাসল। প্রীতমও হাসল। পরপর বলল, তুই অ্যাক্টিং খুব কাঁচা। এক্স্যাক্টলি মেরে ভাই, আমি কাঁচা এবং তুই অ্যাক্টিংয়ে পাকা। ঠিক আছে, হ্যাপি? একটা লম্বা শ্বাস ফেলল প্রীতম। বলল, এই তো আসল রূপ। এই শোন, আমার সামনে ভং ধরে থাকিস না। এত কষ্ট করতে হবে না আমার সামনে। ভি ইরফান, ভি ফর অ্যাকচুয়াল ইরফান মির্জা। ইরফান আবারও হাসল। কিছুক্ষণ পর এলোমেলো দৃষ্টি দিয়ে বলল, শালা, আই কান্ট বিলিভ আমি তোর বাচ্চাদের মামু হব। কথাটা হাসতে হাসতে বলে ইরফান গম্ভীর হয়ে যায়। প্রীতম তখন একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলে, অ্যান্ড আই কান্ট বিলিভ মেজো বাবার 4,48,000 টাকা জলে গেল। ইরফান তাকিয়ে আছে চুপ করে। প্রীতম বলল, বাট মাঝখান থেকে আমি হ্যাপি, কারণ তুই ভালো হোস না হোস সেটা নিয়ে আই হ্যাভ নো ইন্টারেস্ট। তোর গোটা ফ্যামিলির সাপোর্ট আলটিমেটলি এই প্রীতমের ঝুলিতে থাকবে। মাইন্ড ইট। কী হচ্ছে এখানে? মইন অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সে এখানে এসেছিল ইসিকে খুঁজতে। মইন অবাক হয়ে প্রীতম আর ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, হে, ঝগড়া করছিলে তোমরা? ওরা দুজন মুখটা হাসি হাসি করে ফেলে তৎক্ষণাৎ। ইরফান চওড়া হেসে এক হাতে প্রীতমের গলা পেঁচিয়ে ধরে। মইনকে বলো, ভাইয়া ঝগড়া কেন করব? কি আশ্চর্য, আমরা কথা বলছিলাম। প্রীতম হেসে মইনকে বলে, কথা বলছিলাম ভাইয়া, আপনি আসুন না একসাথে আড্ডা দিই। মইন বিশ্বাস করল না। ওদের কপাল কুঁচকে বলল, না, আমি যাচ্ছি, ঘুমাবো। মইন চলে যেতে প্রীতম এক ঝাটকায় নিজের গলা থেকে ইরফানের হাতটা সরিয়ে দেয়। ইরফান হাসতে থাকে। প্রীতম ওর হাসি সহ্য হচ্ছিল না। হনহনিয়ে সেও চলে যায়। ইরফান আবার একটা সিগারেট ধরে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর হাসতে হাসতে বলে, শালা। মইন ভিতরে গিয়ে ইনসাকেও দোতলায় লড়িতে পেল। বলল, হে, তুমি আমার সাথে লুকোচুরি খেলছো? এক্স্যাক্টলি অ্যাম গনা আস্ক ইউ সেম কোশ্চেন। লুকোচুরি খেলছো? না তো। আমিও না তো। তবে কেউকে খুঁজে পাচ্ছি না কোনো। মইন আশেপাশে তাকিয়ে ওর পাঁচ কোলে তুলে রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে ওকে বিছানায় ফেলে দরজা লাগিয়ে দিয়ে এসে বালিশগুলো বিছানা থেকে ফেলে ইসির কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। ইনসাও খিলখিলে হেসে বলল, এখন এটা কি হচ্ছে? তখন চুলে তেল লাগিয়ে দিয়েছি, এখন শোধ করিয়ে দাও। যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত এভাবে বসে থাকবে চুপ করে। কেন? কারণ ইটস উইথ ইট। প্রীতম ঘরে ঢুকে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। ইনু সিল্কি নাইট স্যুটটা গায়ে চাপিয়ে হাতে পায়ে লোশন মেখে নিয়ে প্রীতমের পাশে শুয়ে পড়তে বলল, কোথাও ছিলে? কত খুঁজলাম। ওকে কাছে টানলো। প্রীতম বলল, পুল সাইডে। কালো রঙের নাইট স্যুটটাতে এই ইনুকে ভীষণ আবেদনময়ী সৌন্দর্যের মার্কিন লাগছিল। বইয়ের শান্ত স্নিগ্ধ সরল মুখটা কিছুক্ষণ দেখতেই মেজাজটা ঠান্ডা হলো প্রীতমের। মাথা থেকে ইরফানের ঝেড়ে ফেলে ইনুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইনু আজ এসবে পাত্তা না দিয়ে সারাদিন কী করলো, মেজো দাদা আর আপুর সাথে কত মজা করলো সেসব বলতে লাগলো। প্রীতম বুকে ভালোবাসতে যখন ওর ঘাড়ের কাছে পৌঁছে তখন ইনু বলে,
জানো মেজদাদা না একেবারে বদলে গিয়েছে, তুমি খেয়াল করেছো? থেমে গেল প্রীতম। মেজাজটা আবারও বিগড়াল। ইনুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হয়ে শুয়ে রইল। ইয়ানা ওকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই কি হলো বলো, মেজদাদান বদলে গিয়েছে তাই না? দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রীতম বলে, হ্যাঁ জান, একেবারে বদলে গিয়েছে তোমার মেজদাদান। এখন একটু ঘুমাও। এত কথা বলে শরীর খারাপ করবে। ঘুমানোর আগে ইহান শেষবারের মতো লাইটসগুলো চেক করে দেখলো বাড়ির লিভিং রুমের বাতিটা নিভিয়ে ঘরে যেতে দেখলো ইরফানের ঘরে দরজা খোলা। ভিতর ইরফান নেই। তৎক্ষণাৎ পুল ছেড়ে গিয়ে দেখে ইরফান সেখানে। দাদানকে দেখে ইরফান হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিছে দেয়। ইহানের মুখভঙ্গি গম্ভীর। ইরফান হেসে বলল, দাদান দিনে সর্বোচ্চ দুটো। কিছুক্ষণ ওকে দেখে ইহান বলল, ঘরে যা। ইরফান বাধ্য ছেলের মতো চুপচাপ ঘরে ঢুকে দরজা আটকালো। রাতের নিস্তব্ধতা ঢাকা পড়েছে গোটা বাড়ি। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গিয়ে গিটার হাতে নিয়ে সোজা চলে গেল বারান্দায়। মেঘ ডাকছে হঠাৎ, তবে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না। সেই মেঘ ইরফান মির্জা মতোই পাগলাটে উন্মাদ। অকারণে চেঁচামেচি করছে, পাগলামি করছে। পাগলটাকে মেঘের সাথে তাল মিলিয়ে ইরফান গম্ভীর হয়ে গিটারের সুর তোলে। এত রাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভাবল না। গাইতে ইচ্ছে করল খুব। এটা গত 4 মাসের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মেঘের দল তাদের পাগলামি বজায় রাখে। ইরফান গাইতে শুরু করে। ইনা মির্জা সদ্য উই নাম দিয়ে একটা সোশ্যাল মিডিয়া সাইটে একটা মেসেঞ্জিং গ্রুপ খুলেছে। এটা গতকালই অতি উৎসাহিত হয়ে খুলেছে সে। এই গ্রুপে সংযুক্ত করা আছে এই প্রজন্মের মানুষদের। বড়রা বাদ, ইনায়ার কাছে মানুষগুলো ইয়ানা সংযুক্ত করেছে ইতিমধ্যে। প্রীতম হাসান, ইহান তাজর মির্জা, প্রেরণা হাসান, ইনশা বিনতে শামিন, মঈন ফরাজি, শেহা, ইরফান মির্জা। আপাতত এই কয়েকজন। প্রেরণা আর ইরফান মির্জাকে সংযুক্ত করার আগে ইনশাকে ফোন করে বলেছে, আপু ঝামেলা হবে না তো? ইনশা সাফ সাফ বলেছেন, ঝামেলা মানে? প্রেরণা তোর ননদ, ইরফান তোর ভাই। তোর কাছে দুজনেরই গুরুত্ব দিস, তাই অ্যাড করছিস। যার ভালো না লাগবে সে বেরিয়ে যাবে। এতে মিনমিন করছিস কেন? তুই অ্যাড করে দুজনকে। প্রেরণা আপু অযথা কথা শোনালে আমাকে ধরিয়ে দিবি। ইনায়া খুব সাহস করে প্রেরণার অ্যাকাউন্টটা ওই গ্রুপে অ্যাড করে দিয়েছিল। যদিও প্রেরণা সব কিছু দেখো এখনই কিছু বলেনি। গ্রুপটা শুধু ইনায়া আর ইনশার কথা বলেছে কিছু, বাকিরা এখনও অংশ নেয় নাই। ইহান কাজের ফাঁকে একবার চোখ বুলে দেখেছিল গ্রুপটা। হঠাৎ প্রেরণা হাসানের অ্যাকাউন্টটাকে দেখে ইহানের চেয়ে রয় বিরক্তকার প্রোফাইলটার দিকে। ছবিটা সুন্দর। ইহান খুব কৌতূহল হয়ে অ্যাকাউন্টটা স্টক করেছে এই প্রথমবারের মতো। এর আগে একবার ভেবে দেখেনি এই সবের কথা। কিছু নেই প্রোফাইলে, মোটামুটি মনের বিজনেস ওম্যান। ব্যক্তিগত আইডিটা তার পরনে মলিন শাড়ির মতো সাদামাটা। অবশ্যই ইহান বোনগুলো এমন, ওরা কখনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইটে নিজেদের ছবি দেয় না। ইহান শুদ্ধ ছবিগুলো জুম করে দেখছে দীর্ঘ সময়। পরপর প্রেরণার প্রোফাইল থেকে বেরিয়ে যাওয়ার আগে তার হাতে থামে। আচমকাই কি মনে করে ইহান একটা কাণ্ড করে বসে প্রেরণাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ইহান। পরমতে চোখ বড় বড় নিজেকে উপলব্ধি করে। এটা কি স্যাবলামি ধরনের কিছু করে ফেলছে সে? উনি কি ইহানকে স্যাবলা ধরনের পুরুষ মনে করবেন? ভীষণ অস্থিরতার পরে ইহান ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে গিয়ে দেখল বড় বাবা, ছোট বাবা, বড় মা, ছোট মা সবাই প্রেরণার বন্ধু তালিকায় আছে। ঋতু অ্যাকাউন্ট থাকলো হয়তো ঋতুও থাকতো, ইহান থাকলো। এটা স্বস্তির শ্বাস ফেলে ভাবল, স্যাবলা কেন ভাববে? সে তো রিলেটিভ। শেষবারের মতো ইহান বন্ধু রিকোয়েস্ট ক্যান্সেল করলো না আর। আজ বেশ গরম পড়েছে সকাল থেকে। এছাড়া বিভিন্ন কারণে ইহানের মেজাজটা ঠিক নেই। কিছু এমনি কাটিয়ে দেয় পার্টি অফিসে।
তারপর মইনের পার্সোনাল নাম্বারটা কল লাগায়। মইন কলটা রিসিভ করতে ইহান বলল, আমি ভাবিনি তোমার ফোনটা খোলা থাকবে। হ্যাঁ, ওই ইসির খোঁজ নেওয়ার জন্য খুলেছি মাত্র। কিছু বলবে? হয়েছে কি মইন? আর ইউ শিওর তুমি ব্রিফ করবে? কেন না ইহান? মইন লিয়াকত চৌধুরী এমনিতে তোমাকে খোঁচায়। কাম অন ইহান, তুমি কি বলছো? কারণ এটা রিস্ক। কারণ আমি তোমার বোনের জামাই, নয়তো ঠিক তুমিও বলতে আমাকে এটা করার জন্য। ইহান চুপ করে থাকে। মইন হেসে বলল, আমি বুঝে নেব। এমনিতে আমি সবগুলো জেলাতে ঘুরে ঘুরে চাকরি করার মনস্থির করেছি। রাখছি। সোজা সপ্তাহ কথাটা বলে মইন কল কাটল। ইহানের কিছুক্ষণ থম মেরে বসে থাকে। মইন কথা শুনে আজ হঠাৎ খুব একজনের কথা মনে পড়ে গেল ইহানের। তার স্যার, যে ঠিক মইনের মতো ছিল, নিজের পেশা বেপরোয়া বড় বাবা। পরে ইহান তার কথা, তার জীবনবোধ নির্দ্বিধায় গ্রহণ করত, যাকে ইহান 3 বছর ভীষণ মান্য করত। হুট করে তীব্র অস্থিরতা ফ্যাকাশ হয়ে উঠল মনটা। ইহানের মাথা থেকে ঝেড়ে ফেলতে অন্য কোথাও মন দিতে চাইল। তাকালো সিসিটিভির মনিটরের দিকে। হুট করে ইহান থমকায় গেটের বাইরে ফুটেজটা দেখে। আজ কি বার? ইহান ফোনে দেখল আজ সোমবার। হিসেব মিলে বুঝলো আজ প্রেরণা এখানে থাকার কথা। তবে এই সময় কোথায় যাচ্ছে? পা মাথা দেখলো প্রেরণাকে ইহান। জুম করে দেখলো ফুটে শাড়ি আঁচল দিয়ে বারবার কপালে ঘাম মুছে নিচ্ছে আর কেমন হাঁসফাঁস করছে। দেখে মনে হলো ভদ্রমহিলার শরীর খারাপ। ইহান জানে। ওকে কিছুক্ষণ দেখে অন্তরকে বলে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো কোনো অসুবিধা হয়েছে কিনা। অন্তর উঠে দাঁড়ানোর আগে ইহান বলল, তুই থাক, আমার নিচে কাজ আছে, আমি যাচ্ছি। ওরা সাংগঠনিক কাগজগুলো নিয়ে এলো। অফিস তালা মেরে যাবে। ইহান অফিসের চাবি নিয়ে চলে গেল। অফিসের ছেলেগুলো ছুটে এসে সিসিটিভি মনিটরের সামনে বসে পড়ে গোল হয়ে একজন আরেকজনকে খুঁচিয়ে বলল, এই ভাই আর বাবুর্চি আপা, কেস কি? আমার না আগে থেকে সন্দেহ হয়েছিল। কিছু চল ভাই, আই জাস্ট কাইন্ট বিলিভ ভাইয়ের এই মহিলাকে পছন্দ। অসুবিধা কি? সুন্দর তো মহিলা। সুন্দর, তবে ভয়ঙ্কর। ভাইয়ের রুচি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। ওরা কেউ কেউ হাসছে, কেউ কৌতূহল হয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে, দেখছে ভাইয়ের কাণ্ড। ইহান গিয়ে গেটের বাইরে পা রাখতেই প্রেরণার ক্লান্ত মুখটা ঘুরিয়ে ওকে দেখল। পরপর সালাম দিল। ইহান গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, আপনার স্কুটি কোথায়? আনিনি আজ। ইহান দেখল কণ্ঠস্বর ভীষণ দুর্বল প্রেরণার। আশেপাশে তাকিয়ে ইহান বলল, আজ ক্যাব পাবেন না হয়তো। আজ শহরে মোটামুটি ঝামেলা চলছে, জানেন না? প্রেরণা কেমন রুগ্ন কণ্ঠে বলল, ও তাই নাকি? আসলে খেয়াল নেই, প্রীতমকে কল করছি। ইহান ওর হাতে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, ওকে কল করতে হবে না, আমি ওদিকে যাচ্ছি, আপনি আসুন, আপনাকে ড্রাইভ করে দিব। খুব বেশি ভাবল না প্রেরণা। তার মনে হচ্ছিল সে ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছে এক্ষুনি। ইহান গাড়ির দরজা খুলে দিতেই প্রেরণা শাড়ির আঁচল সামলে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পিছনে ছিটে মাঝ বরাবর বসল। ইহান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফ্রন্ট মিররে এক পলক দেখল মহিলাকে। জানালো দিয়ে তাকিয়ে আছে বাইরের উদাস চোখে। যে চোখ দুটো ডুবে যাওয়া যায়, ওই চোখের উদাস দৃষ্টি। খানিক বাদে আশেপাশে তাকিয়ে প্রেরণা বলে, আজ কি হয়েছে শহরে? লাবিব চৌধুরী অ্যারেস্ট হয়েছে। দ্য আওয়ার্স একটা মেয়ে ডেড বডি পাওয়া গিয়েছে গত রাতে। প্রাথমিক তদন্ত ওর নাম উঠে এসেছে। ওর দলীয় ছেলেরা ঝামেলা করেছে শহরে। প্রেরণা সিট গাইলে দিয়ে আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখে। ইহান দেখল অনেকটা সংকোচ কাটিয়ে বলল, সুগার ফল করেছে? না, আপনি প্লিজ শুদ্ধর স্কুলে হয়ে যান, ওকে পিক করতে হবে। গাড়ি একটানে শুদ্ধর স্কুলে অপোজিটে দাঁড় করিয়ে ইহান প্রেরণার দিকে ঘুরে দাঁড়ালো। প্রেরণা নামছে। সে বলল, আপনি বসুন, আমি নিয়ে আসছি। শুদ্ধর স্কুল ছুটি ঘন্টা বাজছে। গেটের কাছে গুটি গুটি পায়ে শুদ্ধ এগিয়ে আসছে ভিড়ের মধ্যে।
ছো মেরে ইহান ছোট্ট মানুষটাকে কোলে তুলে নেয়। শুধু চমকায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান হেসে বলে, হ্যালো, ভয় পেয়েছ? শুদ্ধ মাথা নেড়ে, সে ভয় পায়নি। ইহান ওর কপাল ঠেকে আদর দিয়ে বলে, চলো, মাম্মার আছে গাড়িতে। শুদ্ধ বিস্ময় ভাব কাটে, মুখটা হাসি হাসি করে বলল, ইহান আঙ্কেল তার সব থেকে পছন্দের আঙ্কেল। সে দেখলেই খুশি হয়ে যায়। শুদ্ধকে গাড়িতে বসিয়ে দিয়ে ইহান পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আইসক্রিম এনে ওকে দিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ি চলছে, শুদ্ধ আইসক্রিম খাচ্ছে। প্রেরণার শরীর খারাপ নিয়ে শুদ্ধকে ব্যাগ হাতে ওর নিয়ে হোমওয়ার্ক ডায়েরি দেখছে, আর ইহান ফ্রন্ট মিররে দেখছে মা ছেলে বারবার। হঠাৎ প্রেরণা কি মনে করে মাথা তুলে তাকাতে দুজনে চোখাচোখি হলো। ইহানের মুখটা থতমত হলো অস্বস্তিতে। সে এত শ্যাবলা হয়েছে সেটা ভেবে ফর্সা মুখটা মলিন হলো মুহূর্তে। চোখ নামিয়ে সামনের দিকে তাকায় ইহান। মনে মনে ডিসেন্ট মেজে নিজেকে ডিসেন্ট গালি দেয় এমন অকাজের জন্য। খানিক বাদে প্রেরণা আচমকা বলল, আপনার ভাই শুদ্ধ হয়েছে? প্রশ্নটি শুনে ইহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও আগাগোড়ায় অশুদ্ধ ছিল না তো, ব্যাপার ছিল ওর রাগ নিয়ে, ওটা কন্ট্রোল করতে পারতো না। আপাতত দেখছি তো বেশ পরিবর্তন। আই হোপ সো, সব ঠিক হবে। প্রেরণার কথা বাড়ায় না। গাড়ি প্রেরণাকে অ্যাপার্টমেন্টের সামনে থামিয়ে ইহান নেমে দরজা খুলে দেয়। তারপর কোলে তুলে নেয় শুদ্ধকে। ধীরে ধীরে প্রেরণা নামে। তার কেমন গা গুলাচ্ছে। নেমে গাড়ির দরজা হাত দিয়ে ভর দিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সামনে পা ফেলতে মাথাটা চক্কর দিল হঠাৎ। ইহান দ্রুত তার বলিষ্ঠ হাতে খপ করে প্রেরণার ডান হাতটা ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ঘটনা আকস্মিকতা হতভম্ব প্রেরণা সব ঝাটকা ইহানের হাত সরিয়ে পিছনে গিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। হাঁসফাঁস করছে প্রেরণা। ইহান চমকে গিয়ে বিমূঢ় চেয়ে রয় ভদ্রমহিলার মুখের দিকে, আবারও তাকায় নিজের হাতের দিকে। ঘটনা ব্রেনটে প্রসেস করতে না করতেই তার মাথা হুট করে এলো মইনকে বলা সেই কথা, এক অসম্ভবের প্রেমে হয়তো পড়েছি, হয়তো বা আমি কি আসলে কনফিউজড? এটা ইনফরচুয়েশন হতেও পারে। আমি সঠিক ব্যাখ্যা খুঁজে না পাওয়া অবধি এগোতে চাই না। হয়তো এগোনো হবে না কখনো। আসলে এগোনো হবে না ইহানের, এগোনো যে ঠিক হবে না এটা ভদ্রলোক ইহান তাজা বুঝতে পারে। এই মহিলা বুঝিয়ে দেয়। কিছুক্ষণ প্রেরণাকে দেখে ইহান পাঞ্জাবি পকেট থেকে ফোনটা বের করে ইনুকে কল করে বলে, মিস জেনিকে নিয়ে একটু নিচে যা। প্রীতম গিয়েছিল একটা সফটওয়্যার কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে। ইনু আর মিস জেনি নিচে আসতেই ইহান বলল, ওনাকে ধরে ধরে নিয়ে যা। ইনু চিন্তিত হয়ে ছুটে আসে প্রেরণার কাছে, এসে ওকে ধরে ইহানকে বলল, তুমি আসবে না প্রেরণা? রুক্ষ দৃষ্টিতে ইহানের এক পলক দেখে অস্ফুট বলল, প্লিজ চা খেয়ে যান। গম্ভীর চেহারার আরেকবার আন্তরিক হেসে ইহান বলল, আরেকদিন। একগাদা কাগজপত্র হাতে সকাল থেকে বসে আছে ইরফান। এগুলো মির্জা এন্টারপ্রাইজ সিমেন্ট ব্যবসা হিসেবে পত্র। বহুকাল আগে মির্জা এন্টারপ্রাইজ ব্যবসা ছিল দুটো, আটার মিল আর স্পাইন। বর্তমানে রড, সিমেন্ট এবং ফেব্রিক্স ভিন্ন ভিন্ন স্থানে 4টি কারখানা, মোট হেড অফিস একটি। সেখানে ইয়াশা মির্জা এবং ইলহাম মির্জা বসেন। পলিটিক্স থেকে বেরিয়ে ইয়াশা মির্জা বহু পরিশ্রম দিয়ে এতদূর এনেছে ব্যবসাকে। কাগজগুলো দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইরফান। অর্ধেক হিসাব দেখেছেন, বাকিটা দেখতে ইচ্ছে করছে না। বন্ধুদের গ্রুপে অবিরত মেসেজ করছে দেখা করার জন্য। সবাইকে থামিয়ে রেখে নিজে থেমে আছে ঘরে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে 11টা নাগাদ। আলো ঘরে ঢুকে ছেলের হাতে কাগজগুলো দেখে বিরক্ত হয়ে বলল, এগুলো এখন রাখ, আবার বিকেলে দেখিস। ইরফান নড়ে চড়ে বসলো। আলোকে বলল, কই গিয়েছিলাম মাম্মা? আর তুমি সকাল সকাল? ওই তো তোদের তালুকদার আঙ্কেলের বাসায়। ওনার ছোট ভাগ্নি হোস্টেল থেকে ফিরেছে, ওকে এক ঝলক দেখে এলাম।
তোর তালুকদার আঙ্কেলে সকালে এসে ধরে নিয়ে গেল। মেয়ে দেখেছ? দাদানের জন্য। দাদানের জানে শুধু ঢং করে। মুইনের কথা বলেছিল, মুইনকে থামিয়ে রেখেছে। ব্যাপারটা এখন সহ্য সীমা বাইরে চলে যাচ্ছে না বল? ইরফান হাতে কাগজগুলো রেখে সামান্য হাসলো। বলো, দাদানের কোনো পছন্দ আছে কি না জানতে চেয়েছ কখনো? তা তো সবসময় চাই, বলে না কিছু। জানিস, একদিন আমাকে বলেছিল একটা মেয়েকে অল্প অল্প ভালো লেগেছে। মেয়েটির চোখ সুন্দর, নীল সমুদ্রের মতো। আবার বলে ও ঠিক বুঝতে পারে না এটা ভালো লাগা নাকি অন্য কিছু। সুন্দর নীল চোখের কথা শুনেই পেরো না। দি বেস্ট জ্ঞানী আপা রাগি রাগি জুতো হাতে নেওয়া মূর্তিটা ভেসে ওঠে ইরফানের। ইরফান চোখ বড় বড় উচ্চস্বরে হেসে ফেলল হঠাৎ। আলো হতবাক হয়ে বলল, হাসছিস কেন? তুই জানিস কিছু? নকল হাই তোলার ভান করে ইরফান আড়মোড় ভেঙে বলল, আমি কি করে জানবো? যেখানে দাদানি বুঝতে পারছে না, আগে দাদান জানুক, তারপর থেকে আমি জানবো, তারপর তোমাদের জানাবো। ইরফান রহস্য করে কথা বিরক্ত হলো আরও। সে চুপ করে আছে। ইরফান বলল, এত প্যারা খেও না, এত মেয়ে বাছাবাছি করার কিছু নেই। এমনিতেই তোমার গুড বয়ের বৈবাহিক কপাল খুব খারাপ দেখতে পাচ্ছি। মানে এমন কথা কেন বলছিস? আলো অবাক হয়ে জানতে চাইল। ইরফান তার স্বভাবসুলভ কিছুক্ষণ হেসে ফাজলামি সুরে গান ধরল, কারণ ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। আলো হেসে ফেলল হঠাৎ। হাসতে হাসতে চোখের কোণে পানি এসে যায়। হাসি থামিয়ে বলে, একটা গান শোনা বাবা। অবাক হলো ইরফান। বলল, গান শুনবে তুমি আমার? হ্যাঁ তো, তোর মায়ের সাথে ঝগড়া করে ছোটবেলায় তোকে গান শিখেছি। কি শুধু শুধু? বলে উঠে দাঁড়ায় আলো। পরীকে ডেকে আনে। পরী আর চেম্বারে যায়নি, শরীরটা খারাপ বিদায়। দুজা মিলে গুছিয়ে বসলো গান শুনতে। বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। ঋতু নিচে ব্যস্ত ইলিশ পোলাও করতে। ইরফান গিটার নিয়ে এসে ভদ্রের মতো বড় মা ছোট মায়ের সামনে বসে পড়ল। কিছু মুহূর্তের পর এক অন্যরকম ইরফান দু চোখ বন্ধ করে নিয়ে গান ধরল। আলো আর পরী দেখছিল চোখ বন্ধ করে গান গাইতে থাকা উগ্র ছেলেটাকে। কণ্ঠ যার এত সুর। গান শেষ করা সাথে সাথে আলো বলে উঠল, তুই রবীন্দ্রসঙ্গীত কবে থেকে ট্রাই করছিস? তোর তো গাইতে ভালো লাগতো না। হাসলো ইরফান। সামান্য বলল, মাঝে মাঝে করা হয়, ভালোই লাগে এখন। পরী বলল, তুই এটা আর একটা তামিল নিতে পারিস, দারুণ হতো বাবা। ঋতু রান্না সেরে উঠে দোতলায় এসে ইরফানের ঘরে ঢুকে বলল, ফিরে আছিস? একটু ইসি অ্যাপার্টমেন্টে যাবি? ওদের জন্য ইলিশ পোলাও বক্স ভরে দিতাম। ইরফান মাথা নেড়ে ভদ্র ছেলে মতো উঠে দাঁড়ায়। টি শার্ট খুলে একটা শার্ট চাপিয়ে বোতামগুলো সুন্দর করে লাগিয়ে নিয়ে চুলটা ঠিক করে নেয়। পুরোদম্বে গুড বয় ভং ধরে লম্বা কদমে গিয়ে নামতে দেখে মোট দুটো বড় বড় বক্স। ইরফান একটা তুলে নিয়ে আরেকটার দিকে তাকিয়ে মাকে বলল, এটা কার? এটা ইনুদের জন্য। তোর ওটা নিয়ে কোনো কাজ নেই, তুই ইসিরটা দিয়ে আয়। ওটা ইহান দিয়ে আসবে, ও আসছে। মায়ের মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ইরফান চুপচাপ চলে যায়। পিছন থেকে ঋতু গম্ভীর গলায় বলে, বাড়ির গাড়ি নিয়ে যা, বাইক নিবি না। থানার দালালদের সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁক নেই আজ। লাবিব চৌধুরী অ্যারেস্ট করার তার ছেলেরা খেপেছে। উপরমহল ওদের প্রতিহত করতে কোনো ব্যবস্থা নেয়নি। মই নিজেকে ক্ষমতা জাহির করে যতটুকু পেরেছে বাধা দিয়ে রেখেছে। পুলিশ সুপার কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্য পাশে থানাও সুরক্ষিত। লাবিব চৌধুরীকে রাখা হয়েছে থানা পুরানো দালানের 4 নাম ছেলে বসিয়ে। মঈন নিজের কার্যালয়ে এসে এইমাত্র ওসির সাথে কথা বলে ফোন কাটতেই একজন কনস্টেবল ঠান্ডা পানি এনে দিল। মুখে কিছু বলল না স্যারকে। আজ স্যারের মেজাজ একদম ঠিক নেই, একদম না। অযথা ধমক খাওয়ার ইচ্ছে নেই তার। মঈন পানিটা খেলো। বাইরে তখনও শোরগোল আওয়াজ। ছেলেগুলো উগ্র দেখে মঈনের শরীরে উষ্ণ রক্ত টকবক করে ফুটছে। লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়
অস্ত্রটাকে আজ খুব কাজে লাগাতে ইচ্ছে করছে। থম মেরে কিছুক্ষণ বসে থাকার পর হুট করে তার অফিসিয়াল ফোনটা বেজে ওঠে। রিসিভ করে ওপাশ থেকে লিয়াকত চৌধুরী সালাম না দিয়ে খেকিয়ে উঠে এক প্রকার। এই শোনো অফিসার, বারবার আমার ফোন কেটে কিন্তু শনি ডাকছো তুমি নিজের। তুমি ওসিকে বলো এক্ষুনি আমার ছেলেকে ছাড়তে, এক্ষুনি। টুটা সাউন্ড যেন না হয়, নয়তো তোমাদের দুজনকে আমি এক হাত দেখে নেব। মইন কল কাটল না। লিয়াকত চৌধুরী বলতে থাকে, তোমাকে বলা হয়েছে যে অ্যামাউন্ট চাও ওইটাই দেব, শুধু সাংবাদিকের সামনে গিয়ে বলবে বিধায় উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি লাবিবের বিরুদ্ধে। এই এত সততা দেখিও না। তোমার লোভ আছে কি নেই তা জানি। ইয়াসা মির্জা তেল দিয়ে তার মেয়েকে বিয়ে করেছ, কেন করেছ জানি না। বলো তামরা, লাভ লোকসান তো ভালোই বোঝো। বলো বলো, অ্যামাউন্ট বলো। ধুম করে এবার কলটা কাটলো। মইন কনস্টেবল এসে বলল, স্যার প্রেস থেকে সাংবাদিক এসেছে। অন্যদিকে তার পার্সোনাল নাম্বারটি ডিআইজি স্যার ফোন করেছে। মইন কলটা রিসিভ করল না। উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে চলে গেল কার্যালয় প্রেস কনফারেন্স রুমে। একটু ভাবল না মইন, একটু ভরকালো না। গলার স্বাভাবিকতা বজায় রেখে সাংবাদিকদের সাথে কথা বলে তাদের নিশ্চিত করেছে লাবিব চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলছে। ক্যাবিনে ফিরে দেখল আইজিপি স্যার লাগাতার ফোন করছে। এইবার মইন কলটা রিসিভ করতে আইজিপি স্যার চেঁচিয়ে উঠল, এই বোকা হদ্দম, তুমি ব্রিফে কেন করছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? স্যার বিহেভ ইউর সেলফ। আমার অফিসিয়াল কথা বলছি, ঠান্ডা গলায় জবাবটা দিল মইন। আইজিপি সানাউল হক মেজাজটা খানিকটা কমিয়ে বলল, মইন আই এম সরি, বাট নেক্সট আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। ড্রাইভারকে সুপার শপের সামনে গাড়িটা দাঁড় করাতেই বলে ইরফান নামলো। গাড়িতে ইলিশ পোলাও বক্স, নেমে একটা সিগারেট ধরিয়ে ইরফান ঢুকলো শপে। দেদারসে ধোয়া ছড়িয়ে উসখুস চুলগুলো হাত দিয়ে ঠিক করে সামনে এগোয়, ডানে বায়ে না তাকিয়ে। ইসির বাসা যাবে বলে কিছু কিনতে এসেছে এখানে, ফল মিষ্টি টাইপের কিছু। ইরফান যখন হাঁটে তখন ডান বায়ে দেখার সময় থাকে না ওর। চকিতে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো। ইরফান না তাকিয়ে সরি বলে এগিয়ে যায় সামনে। তার দৃষ্টি আশেপাশে খুঁজছে ইসির যেন কি নেওয়া যায়। কিছু সময় খোঁজাখুঁজির পর কিছু মিষ্টি আর সফট ড্রিঙ্কস নিতে পিছন থেকে একটা মেয়ে বলল, এক্সকিউজ মি। ইরফান ঘুরে তাকায়। মেয়েটা সে চেনে না, তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। মেয়েটা কেমন লজ্জা লজ্জা ভাব করে বলল, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? ইরফান সিগারেটটা ঠোঁট থেকে সরিয়ে বলল, কেন? কোন আনন্দে? মেয়েটার সাথে কিছুক্ষণ আগে ইরফানের ধাক্কা লেগেছিল। মেয়েটা বলল, আনন্দ নয়, আপনার প্রোফাইলটা জানতে শুধু। আগে হলে ইরফান দু চারটা গালি অবশ্য দিত মেয়েটিকে। ইদানিং গালি খরচ করে না ইরফান, এই ধরনের মেয়ে গালাগালির ঊর্ধ্বে। ইরফান শান্ত ভঙ্গিতে বলল, আমার বউ আছে। একটা মুহূর্তে না দাঁড়িয়ে সোজা হেঁটে ওখান থেকে কিছুটা দূরে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসে ইরফান। সিগারেটটা আবারও দু ঠোঁটের মাঝখানে চেপে ধরে বলে, শালা আমার মতো কালামানিকের কাছে নাম্বার চা, এর রুচি জঘন্য। ফিশ মার্কেট এরিয়া ঢুকে ইরফান কি মনে করে একটা বড় আড় মাছ কিনল। 8 কেজি মাছটা বড় দেখে ইরফান কিনল। তার মনে পড়ে ছোটবেলায় বড় বাবা আর সে একসাথে মাছ বাজারে ঢুকে এমন বিশাল সাইজের মাছ কিনে ফুপির বাড়িতে যেত। ফুপি বড় মাছ ভীষণ পছন্দ করত। তার অবচেতন মন ভাবল, ভাইয়া হয়তো বোনের বাড়িতে এমন বড় মাছ নিয়ে যায়, এটা হয়তো ভাইদের কর্তব্য, তাই মাছটা নিয়ে নিল। এই মাছ দেখে ইনসা কেমন রিয়াক্ট করবে সেটা ভেবে পৈশাচিক হাসি হাসল ইরফান। নিশ্চয় অকর্মা ঢেকিটা নিজের চুল ছিঁড়বে। ভাই বোনগুলো জালি এত আনন্দ কেন পায় সে নিজেও জানে না। তবে হঠাৎ মনটা উদাস লাগলো ইরফানের। ইনুর জন্য এত বড় একটা মাছ নিতে পারল না সেটা ভেবে হলো। তাই ইনসা মাছ দেখে ভীষণ রাগারাগি করলো। দুপুরবেলা চেঁচিয়ে বলল, আহাম্মক, তুই এনেছিস এক কাটি আনলি না কেন? প্রসেসিং করে কাটি আনবো কেন? কাটি আনলে কিভাবে বুঝবি এটা কত বড় মাছ ছিল? সোফায় গায়ে এলিয়ে দিয়ে ইরফান বলল, ইনসার কপাল
চাপড়াচ্ছে। ইরফান বোকার মতো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে মাথা ঠান্ডা কর, আমি এই গেলাম আর এই এলাম, এটাকে কাটিয়ে। মাথা ঠান্ডা কর ছোট ভাই।